কথা বলবো হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের সিকিউরিটি ইস্যুগুলো কি। তো মূলত যেহেতু এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম একটা কানেক্টেড ইনফ্রাস্ট্রাকচারাল নেটওয়ার্ক থেকে, তার মানে এটা যে কোনো ধরনের ডেটা ব্রিচ বা সিকিউরিটি ব্রিচের ক্ষেত্রে ক্ষতিটা অনেক বেশি হওয়ার কথা। সেই কারণে উই হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাহেড অফ টাইম এবং অনেক মাল্টি-লেয়ার অ্যাপ্রোচ নিতে হয়। তারপরে অথেন্টিকেশন মেথডগুলোকে উন্নত করতে হয়, রেগুলার সিকিউরিটি অডিট দরকার, রেগুলার ট্রেনিং দরকার, সফটওয়্যার আপডেট টাইমলি হওয়া উচিত, আর টোটাল কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান থাকা উচিত যে কোনো ডিজাস্টারের কনটেক্সটে যখন রিকভারি করতে হয়। তো এই জিনিসগুলোকে আগে থেকে দেখে এবং ম্যানেজ করতে পারলে যে ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার সে এবং তার টিম যদি এই জিনিসগুলোকে আগে থেকে দেখতে পায় এবং আগে থেকে প্ল্যান করে, তাহলে এই ব্যাপারগুলোকে সামাল দেওয়া খুব সোজা। কিন্তু হ্যাঁ, there is always some kind of uncertainty সব জায়গায়, কিন্তু তারপরেও এই প্ল্যানিং এবং মোটামুটি এগুলো সম্বন্ধে আইডিয়া থাকলে এবং এগুলো নিয়ে প্রোঅ্যাক্টিভ চিন্তা ভাবনা করলে আমরা এই এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমসের উপরে যে সিকিউরিটি থ্রেট সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি, সেগুলো মিটিগেট করার ব্যবস্থা নিতে পারি। প্রথম যেই জিনিসটা ঝামেলা হতে পারে সেটা হচ্ছে ডেটা ব্রিচ। ডেটা ব্রিচ হচ্ছে আমরা সবসময় জানি যে enterprise information system deals with vast amounts of sensitive data. যেগুলো আপনি ব্যাংকের ক্ষেত্রে দেখেন যে কাস্টমার ইনফরমেশন, তারপর ফাইন্যান্সিয়াল রেকর্ড, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে বুঝিয়েছে যে মনে করেন আপনি একটা ডিজাইন করেছেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর কথা বলেন বা যে কোনো ধরনের বড় ধরনের ডেভেলপার, তাদের যেই বিভিন্ন ধরনের রেকর্ড, বিভিন্ন ধরনের সিস্টেম ডিজাইন, ব্লুপ্রিন্টস, আর্কিটেকচারাল ফর্ম আছে প্রচুর, সব কিছুই যে জিনিসগুলো আছে সেগুলোর একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে এগুলোকে, তাই না? যে কামিং আউট অফ ইউর ইন্টালেক্ট, তো সেই ওগুলোকে সেফগার্ড করা এবং সেগুলো যদি আমরা আগে থেকে না চিন্তা করি এবং এমপ্লয়ি ডেটা, এই জিনিসগুলো ব্রিচ হওয়ার সম্ভাবনা হতে পারে। এবং এটার ব্রিচটা কেমন ধরনের হতে পারে? যে আনঅথরাইজড অ্যাক্সেস, তারপরে এগুলো ফলে যেটা হতে পারে যে কয়েকদিন আগেই যেগুলো মানে আপনার কয়েকদিন আগে ঠিক না, বছর খানেক হবে, ফেসবুকের যে ভ্যাস্ট অ্যামাউন্ট অফ ইউজার ডেটা চলে গেছিল থার্ড পার্টির কাছে, এইগুলো একটা ব্যাপার এবং এই ঘটনাগুলো প্রায়ই ঘটে। সেই কারণে এগুলোতে ফাইন্যান্সিয়াল লস হয়, রেপুটেশনের ড্যামেজ হয়। যে একটা কোম্পানি সে যদি ডেটা সিকিউর করতে না পারে তাহলে এবং আমি গত ক্লাসে যেটা বলছিলাম যে আমাদের বিআরটিএ তার ডেটা রেপ্রেজেন্টেটিভ কোথায় আমরা জানি না। এখন এই বলা হচ্ছে যে সিস্টেম ইজ নট অন অফলাইন, কারণ এই বিভিন্ন ধরনের ভ্যান্ডালিজম বা এটি হয়েছে। বাট যদি একজন এডুকেটেড কনসিয়াস সিস্টেম ম্যানেজার থাকতো তাহলে সে এটা বহু আগে একটা ব্যাকআপ বা আলাদা ডেটা সেন্টারে রাখা বা, কিন্তু এগুলোর কোনো ধরনের প্ল্যান আমাদের নাই। লাইসেন্সড আনলাইসেন্সড ড্রাইভার ডাজন্ট ম্যাটার, কারণ তার কোনো রেকর্ড তো নাই, আগে সে আইডেন্টিফাই করবে। এক্স্যাক্টলি। এই যে এই ব্যাপারগুলো যে এটা যে কোনো ধরনের এক ধরনের আন্দোলন বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারতো। এই যে বন্যা, এটা তো এর মতো অনেক কিছু হইতে পারে, শহর যখন হবে তখন আর বেশি ক্যাটাস্ট্রফিক হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলোর সময় এইগুলোকে মানে আগে থেকে ভেবে রাখা বা ওই অনুযায়ী কাজ করার একটা ব্যাকআপ প্ল্যান রাখা, সেই ব্যাপারগুলো খুবই দরকার। আর সেকেন্ড যেটা হচ্ছে ইনসাইডার থ্রেটস। ইনসাইডার থ্রেট হচ্ছে অর্গানাইজেশনের ভেতর থেকে কোনো ধরনের থ্রেট তৈরি হওয়া। এইটা খুব বেশি সেন্সিটিভ, কারণ বাইরের থ্রেটগুলো আপনি কাইন্ড অফ ইমাজিন করতে পারেন, আপনি ক্যান পুট সিস্টেমস অর প্ল্যান দ্য স্কিমস ইন প্লেস,
কিন্তু আপনার অর্গানাইজেশনের ভেতর থেকে যদি ডেটা লিক হয় বা ডেটা ব্রিচ হয়, এটা যথেষ্ট ভয়ঙ্কর। কারণ এটা যে এমন না যে এমপ্লয়িরা সবসময় ইন্টেনশনালি এটা করবে, বাট আনইনটেনশনালি এটা হতে পারে। যেমন অনেক সময় আমেরিকাতে দেখা যায় যে ডিসগ্রান্টেড এমপ্লয়ি, মানে সে অর্গানাইজেশনের উপর অসন্তুষ্ট, সে করেছে কি অর্গানাইজেশনের বিভিন্ন ডেটা এক্সপোজ করে দিয়েছে। তারপর এটা আবার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হতে পারে, মানে এডওয়ার্ড স্নোডেন, সে আপনার কন্ট্রাক্টর হিসাবে কাজ করছিল এনএসএ। তো যখন একটা আনফেয়ার প্র্যাকটিস দেখা যায়, সে এই জিনিসটা এক্সপোজ করে দিয়েছে। কিন্তু এই যে এনএসএর পক্ষে এই জিনিসটা আগে থেকে বোঝা সম্ভব হয়। তো এই তারপরে মনে করেন জুলিয়ান আসাঞ্জের যে কেস, আমি জানি না শুনেছেন কিনা, কিছুদিন আগে সে মুক্তি পেয়েছে, তাকে ভয়ানক শাস্তি পেতে হয়েছে। ভয়ানক শাস্তি মানে প্রায় অলমোস্ট 5 বছর তো প্রিজনেই ছিল, তার আগে পালিয়ে বেড়াতে হয়েছে, জাস্ট বিকজ ইউএসএর কিছু সেন্সিটিভ ডেটা, যেগুলো অবশ্যই হিউম্যান রাইটস ভায়োলেশন ছিল। ইরাকে আমেরিকান হেলিকপ্টার পাইলটরা সিভিলিয়ানদের উপর গুলি চালিয়েছিল, সেগুলোর ভিডিও যখন বাইরে চলে আসলো। ওটা ব্রিচ হয়েছিল হলো ইনসাইডার ব্রিচ। কীভাবে যে ছেলে, তার হচ্ছে ব্র্যাডলি ম্যানি, সে ছিল প্রাইভেট হচ্ছে ওদের কাইন্ড অফ জুনিয়র লেভেল এমপ্লয়ি। সে ইন্টেলিজেন্স, তাদের ইরাকে এরকম ছোট ছোট স্টেশন ছিল বিভিন্ন জায়গায়, যেখানে আপনার ওই সিকিউরিটি ডেটা, ইন্টেলিজেন্স, ওয়ার বা ব্যাটল গ্রাউন্ড ডেটা, এগুলো অ্যানালিসিসের জন্য এরকম মিলিটারি অ্যানালিস্ট পাঠানো। তাদের একজন ছিল, সে যখন দেখেছে যে ইরাকে, এটা প্রায় 2009-এর ঘটনা, কিন্তু ব্রিচ হয়েছে 2013 থেকে। সে দেখলো যে এখন ভিডিওতে দেখা গেল যে ইরাকের সাংবাদিকদের উপরে হামলা করেছে হেলিকপ্টার পাইলটরা, আমেরিকান হেলিকপ্টার পাইলটরা। এবং সেটা সে বাইরে নিয়ে আসা যদি যেটা যে রেপুটেশনাল ক্রাইসিস তৈরি হলো ইউএসএর জন্য, যে এই ধরনের নৃশংস কাজ করেছে তার সেনাবাহিনীর বা এয়ারফোর্সের লোকজন। এই ব্যাপারটা তারা খুব ইজিভাবে নেয়নি, এটার একটা পাল্টা রিটালিয়েশন হিসেবে তারা বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি ডেটা ব্রিচ করেছে, কাজে এটার জন্য শাস্তি পেতে হবে। এই সাইবার এসপিওনাজ বলে এটাকে, এটার জন্য তাদের মানে জুলিয়ান আসাঞ্জের পিছনে তারা আদা জল খেয়ে লেগেছিল। জুলিয়ান আসাঞ্জ বিভিন্ন দেশে তারা ছিল, বিশেষ করে ইউকেতে ছিল লাস্ট I guess 7-8 years. সে প্রথমে গিয়ে আশ্রয় নেয় যে কলম্বিয়ান ইকুয়েডরিয়ান এমবেসিতে লন্ডনে। ওইখান থেকে তাকে গ্রেফতার করা হয়, 5 বছর একটা জেলে কাটাতে হয়। ফাইনালি ইউএস গভর্নমেন্ট বলছে যে তাকে স্বীকার করতে হবে যে দিস ওয়াজ এ মিস্টেক, এই গিলটি প্লি করলে তাকে ছেড়ে দেওয়া হবে, সে এখন অস্ট্রেলিয়া। এডওয়ার্ড স্নোডেনকে তারা ধরতে পারে না, এখন এডওয়ার্ড স্নোডেন এখন রাশিয়াতে আছে। সো ডেফিনেটলি হ্যাঁ, এই যে স্টোরিগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনি কার চোখ দিয়ে দেখেছেন। কিন্তু নর্মাল বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যখন বিজনেস অর্গানাইজেশনগুলো এই ডেটা সেফগার্ড করতে চায়, তার এই ব্যাপারগুলো বোঝা উচিত। ইনসাইডার থ্রেটও তৈরি হতে পারে, এবং এটা যে সবসময় ইন্টেনশনাল হবে সেটা না। যে কোনো এমপ্লয়ি হয়তো আনইনটেনশনালি একটা কাজ করেছে বা একটা সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে নাই, তখন এটা ব্রিচ হতে পারে। বাট এটা ডেফিনেটলি দিস ইজ এ ভেরি বিগ থ্রেট টু দি enterprise system that's running the organization. আচ্ছা, আমি বোধহয় এমনি বোধহয় এটা তো পজ না। তো তারপরে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে, আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে যখন আপনার you are not supposed to get in, but there are mechanisms or there are practices that let the outsider get into your information system.
এবং সেটার মেইন কারণটা হতে পারে উইক অথেন্টিকেশন মেকানিজম। অথেন্টিকেশন আমরা তো বুঝি, তাই না, যে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডগুলো স্ট্রং হওয়া উচিত, চাবি ছাড়া তালা হ্যাঁ মানে স্ট্রং তালা না হলে যেটা, বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন নাই, যেটা এখন কমন প্র্যাকটিস, তখন your system is vulnerable to outsiders or outside unauthorized entry. আরেকটা হতে পারে যে প্রিভিলেজ এসকেলেশন। সেটা কি, যে অনেক সময় সেটা যেটা হতে পারে যে কারো এমপ্লয়ির কাছ থেকে বা যে কোনো উপায়ে সামহাও পাসওয়ার্ড চুরি করে তারা যেটা করতে পারে যে প্রিভিলেজ এন্ট্রি বলতে যেটা বোঝায় যে আপনি সবার অর্গানাইজেশনের সবার কাছে এন্ট্রি নাই, ওখানে হয়তো কোনো সিনিয়র ম্যানেজার বা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট তাদের এন্ট্রি আছে, কিন্তু somehow that particular privilege was exploited by stealing someone else's password or যে কোনো ধরনের অথেন্টিকেশন যে এইগুলো প্রোটোকলগুলো, তো সেই জায়গায় যে কোনো ধরনের ড্যামেজ হতে পারে, যেটা প্রায় আমরা দেখি। এটা র্যানসমওয়্যারের এটাও কিন্তু একটা কারণ, যে প্রিভিলেজ এন্ট্রি পেয়ে যায়, যেটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, যে তারা they stole the password and then they started manipulating that and also planning ahead. এমন একটা সময় তারা এটা করেছে যখন শুক্রবার দিন সবাই ছুটিতে বা এরকম কেউ হয়তো খেয়াল করেন, কিন্তু এটার পিছনে আরও কারণ ছিল। কারণগুলো হচ্ছে যে মনে করেন অনেক সময় যে অডিটটা হয় না, যে পাসওয়ার্ড চেঞ্জ করা বা পাসওয়ার্ড লগে দেখা, যে কারণ প্রত্যেকটা সিস্টেমে কিন্তু একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, তাই না, যে আপনি লগে দেখতে পারেন হু এন্টার্ড, হু ইজ অনলাইন, কে কাজ করছে একটা সিস্টেমে, এই ব্যাপারগুলো ওইগুলোকে আমরা বলি হচ্ছে অডিট, সিকিউরিটি অডিট। এই সিকিউরিটি অডিটগুলো হয়তো রেগুলারলি পারফর্ম করা হয় না, হয়তো মাসে 1 মাস 2 মাস, যেটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। তারপরে র্যানসমওয়্যার অ্যাটাক। র্যানসমওয়্যার অ্যাটাক আমরা বুঝি, তাই না, যে বেসিক্যালি ইউ টেক হোল্ড অফ ইউর সিস্টেম, সামওয়ান ফ্রম আউটসাইড ডিমান্ড মানি, এবং লক করে দেওয়া সিস্টেমকে, যাতে ভেতর থেকে আর খোলা যাচ্ছে না আনলেস দে রিলিজ ইট, এবং সেটার এগেনস্টে সে একটা বড়সড় টাকা দাবি করছে এবং সেটা পেমেন্ট করাতে সে খুলে দেয়। কিন্তু দ্যাট ইজ নট অল, যে মানে এখানে যেটা হয় যে ক্রিটিক্যাল সিস্টেম ফাইলগুলোকে এনক্রিপ্ট করে ফেলা হয়, এবং সেটা যেটা করে যে আপনি যখন অ্যাক্সেস করতে পারছেন না সেই সিস্টেম ফাইলগুলোকে, ইউ আর কামিং টু এ স্ট্যান্ডস্টিল। তো ফলে এটা বিশেষ করে বড় বড় অর্গানাইজেশন, ব্যাংক বলেন, ডেভেলপার, বড় বড় কর্পোরেশন, তাদের জন্য এটা একটা ফাইন্যান্সিয়াল লসের কারণ হয়ে দাঁড়ায়, এবং ডেফিনেটলি সার্ভিস ডেলিভারি একটা হলটে চলে আসে। তারপরে কাস্টমারের কনফিডেন্স তো ইভাপোরেটস, তাই না, চলে যায়। তো আরেকটা হতে পারে এখানে ডেটা ইন্টিগ্রিটি রিস্ক, যে আপনি ঠিকই পেমেন্ট দিয়ে দিয়েছেন র্যানসমওয়্যার না পেয়ে, বাট হোয়াট হ্যাপেন্স, যে আপনি শিওর না যে যে ডেটা ওটাকে ফুলি রেস্টোর করা গেছে কিনা, বা কোনো ধরনের এখানে ট্যাম্পার্ড করা হয়েছে কিনা, এবং এইটার ভেতরে আরও কিছু বা কিছু রয়ে গেছে কিনা, বা ম্যালওয়্যার রয়ে গেছে কিনা। সো ওয়ান্স ইট ইজ ট্যাম্পার্ড উইথ অথবা আনঅথরাইজডলি অ্যাক্সেস বা র্যানসমওয়্যার দিয়ে আটকে ফেলেছে, দেন ইউর সিস্টেম ইজ ইন সিরিয়াস থ্রেট, যে এটা ফিউচার কন্টিনিউটি বা এটা ফিউচারে ভালোভাবে অপারেট করবে কিনা সেটা একটা ব্যাপার, তখন ওইটা নিয়ে একটা সিরিয়াস চিন্তা ভাবনা করা চলে আসে। তো আগে থেকে এগুলো যদি আমরা সতর্ক থাকি, এই যে সিস্টেম আবার ওভারহল করার যে খরচ, ওভারহেডগুলো, সেগুলোকে এড়ানো যায়। আর এটা খুবই মানে কি বলে প্রিভেলেন্ট, সেটা হচ্ছে কি ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আর কিছুই না, অ্যাটাকাররা যখন করে কি সিস্টেম একটা পার্টিকুলার সিস্টেমকে টার্গেট করে
মাল্টিপল রিকোয়েস্ট পাঠাতে থাকে, মাল্টিপল রিকোয়েস্ট ফর ডেটা, এবং ফলে যেটা হয় যে সিস্টেম at the same time cannot handle so many requests, and ultimately it goes down, এবং যারা legitimate user তারা অ্যাক্সেস পায় না। তো যে আমরা এগুলোর ছোটোখাটো দেখি, মানে ডেমনস্ট্রেশন দেখি, যেমন মনে করেন যে আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যখন স্লো হয়ে যায়, মানে হয়তো স্লো হয়ে গেছে কিন্তু এটা আর একটু বেশি হলে প্রবাবলি ইট উইল ক্র্যাশ, এটা ডাউন হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে সার্ভিস ডিসরাপশন যদি ইন্টেনশনাল অ্যাটাক হয়, যেমন এগুলো প্রায়ই ঘটে, তাই না? যে আপনার গুগল ক্লাউডের একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, তারপরে অ্যামাজন ওয়েব সার্ভিসের, মানে বড় বড় কর্পোরেশনগুলোর কনটেক্সটে এগুলো খুব বেশি চলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা এই ডস অ্যাটাকের প্রায় 30 বছর আগে প্রথম যে ভদ্রলোকের লিখেছিলেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে মরিস, পুরো নামটা আমার খেয়াল নেই, তার উনি একটা প্রোগ্রাম লেখেন, ওই প্রোগ্রামটাতে উনি টেস্ট করতে চাচ্ছিলেন যে ইন্টারনেটে কতগুলো মেশিন আছে, তাহলে এটা করার জন্য কী করতে হবে, যে ওই তার পার্টিকুলার প্রোগ্রামটা বিভিন্ন ইন্টারনেটে যেসব মেশিন আছে প্রত্যেকটাতে ঢুকে সে তার একটা পিন পাঠাবে, পিন বলতে বোঝা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে তার সার্ভার যেখান থেকে ছাড়া হয়েছে প্রোগ্রামটাকে, আর অ্যাট দ্য সেম টাইম ইট উইল ইভেন ট্রাভেল টু অ্যানাদার কপি। এইগুলো করতে গিয়ে ওইটা এমনভাবে পুরো এরকম একটা ফেনোমেনা তৈরি করে যে সেখানে দেখা গেল যে উনি রিয়ালাইজ করলেন যে ও এটা তো একটা বিরাট ভুল হয়ে গেছে। উনি এই জিনিসটার জন্য বিভিন্ন সিস্টেম অ্যাডমিনকে মেইল পাঠানো শুরু করলেন, তো ওই মেইলগুলো পৌঁছাতে পারেনি। তো এইটা একটা নোটেবল ডস অ্যাটাক, যদিও আনইনটেন্ডেড, কিন্তু এরকম ইন্টেনশনাল অনেক কিছু ঘটে। যেমন মনে করেন 95-এ ইয়াহু ক্যানাডিয়ান একজন টিনেজার, সে ইয়াহু সার্ভারকে প্রায় থাউজেন্ডস অফ রিকোয়েস্ট পাঠিয়েছে, না সরি থাউজেন্ড বলছি না, বলতে পারেন কাইন্ড অফ 100,000 বা আরও বেশি, এক্সাক্ট নাম্বারটা আমার খেয়াল নেই, যেটা অ্যাট ওয়ান টাইম, মানে এটা যেটা হয় যে একসাথে যদি আপনার এইরকম এত রিকোয়েস্ট আসে, সার্ভার ক্যানট রিয়েলি হ্যান্ডেল দিস, সো সার্ভার গোজ ডাউন। এবং এইটা যখন এফবিআইকে ইনভেস্টিগেশন দায়িত্ব দেওয়া হলো, তখন তারা ডিজিটাল ট্রেল খুঁজে বের করলো যে এটা ক্যানাডিয়ান একজন টিনেজার। তো এরকম যে কোনো ধরনেরই অ্যাটাক হতেই পারে। তারপরে ইন্টেনশনাল অ্যাটাক হয়, যেমন মনে করেন এই যে আমরা গত আন্দোলনে যেটা দেখলাম যে অনেক গভর্নমেন্ট ওয়েবসাইটকে অচল করে দেওয়া হয়েছে, এখানে ডেফিনেটলি এই ধরনের ডিডস অ্যাটাক ব্যবহার করে। তো এটাতে যেটা হয় যে সিস্টেমের রিসোর্সগুলো এক্সস্টেড হয়ে যায়। সিস্টেমের রিসোর্স এক্সস্টন মানে কি, যে নর্মালি যে কোনো একটা রিকোয়েস্ট আসলে আপনার সার্ভারে যে রিসোর্স আছে সেটার একটা কপি, ডিজিটাল কপি, যে কী বলে, যে ক্লায়েন্ট চেয়েছিল বা যে রিকোয়েস্ট করেছে তার কম্পিউটারে পাঠানো হয়। কিন্তু একসাথে যখন অনেকগুলো রিকোয়েস্ট চলে আসে তখন আর সার্ভার এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে না, এক্সস্টন। হ্যাঁ, এটাকে বলছি আমরা রিসোর্স এক্সস্টন। হ্যাঁ, আর ফলে যেটা হয় অনেক সময় হার্ডওয়্যার ড্যামেজ হবে, তারপরে অনেক আপনার দেখা যাচ্ছে যে আপনাকে আপগ্রেড করতে হচ্ছে আপনার সিস্টেম, দ্যাট ক্যান বি অলসো ভেরি কস্টলি। এই ডিডস অ্যাটাক ক্ষেত্রে এগুলো কিন্তু কাইন্ড অফ এই যে সিকিউরিটি রিস্কগুলো বলছে, থ্রেটগুলো বলছে, এই থ্রেটগুলো কিন্তু কাইন্ড অফ ওভারল্যাপিং। যখন আপনি এটাতে হিউম্যান কম্পোনেন্ট অ্যাড করছেন, দেন ইট বিকামস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিং হচ্ছে বেসিক্যালি আমরা এটা প্রায় পাই, বিভিন্ন জায়গা থেকে ইমেল আসছে উইথ আ লিঙ্ক দ্যাট ইয়াস উইথ সাম very lucrative offers or some kind of potential danger, অথবা কিছু হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডের কথা বলে যে হ্যাঁ এরকম হেল্প করতে হবে। আমি জানি না গাজাকে নিয়ে এরকম হয়তো হয়ে হচ্ছে, মানে তাতে এটা কি চায় তখন
যে এটা পাঠিয়েছে ইমেলগুলো, সে চায় যে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করেন, দেন সাম কাইন্ড অফ malware will be delivered to your system, এবং that may take control of your resources. এইটা হচ্ছে ফিশিং, এবং এই ফিশিং ব্যবহার করার অনেক সময় আমরা, এবং শুধু সিস্টেম কন্ট্রোল করার জন্য না হলেও, যে হয়তো এরকম হতে পারে যে কোনো একটা বড় কর্পোরেশন, মনে করেন যে বিকাশ নিয়ে যে ঝামেলাগুলো হয়, এইটাকে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। যে কেউ হয়তো একজন এজেন্টের সাথে চেনাশোনা একজন কেউ, সে হয়তো পার্টিকুলার কাস্টমারকে ফোন করে posing as a Bikash employee and trying to steal data or trying to make some kind of transaction, ওইটাকে আমরা বলছি হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে আপনি একজন ইউজারকে, ক্লায়েন্টকে প্রিটেনশন এবং ম্যানিপুলেশনের মাধ্যমে you try to extract these information to serve your act. এটার ফলে যেটা হয় যে অনেক সময় এমপ্লয়ীদের তৈরি করা হয়, যে মনে করেন বড় বড় হয়তো কর্পোরেশনের এমপ্লয়ীদেরকে সামহাও কনভিন্স করে অ্যাক্সেস গেইন করার চেষ্টা করা হয়। আর আরেকটা হচ্ছে যে ক্রেডেনশিয়াল থ্যাফট, সেটা হচ্ছে যে মূলত কারো যে সেন্সিটিভ ডেটা, এই জন্য দেখবেন যে আপনার অচেনা মেল থেকে কোনো অচেনা কোনো অ্যাড্রেস থেকে মেল আসলে গুগল অথবা ইয়াহু তারা একটা কিন্তু মেসেজ দেয় যে দিস পার্টিকুলার মেল ইজ নট ইয়োর গ্রুপ অর ইন ইয়োর অ্যাড্রেস বুক, সো বি কেয়ারফুল ইন শেয়ারিং ইয়োর সেন্সিটিভ ডেটা। এটা কারণটাই হচ্ছে কিন্তু এটা যে আইডেন্টিটি থ্যাফটের একটা ব্যাপার চলে আসতে পারে, ক্রেডেনশিয়াল থ্যাফটের একটা ব্যাপার চলে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে হলো ডেটা করাপশন। ডেটা করাপশনের জন্য যেটা করা হয় যে ম্যালওয়্যার তো আমরা জানি না, ম্যালিশিয়াস সফটওয়্যারের অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে, ভাইরাস হতে পারে, ওয়ার্ম হতে পারে। এবং ভাইরাসটা হচ্ছে কি বেসিক্যালি একটা সেন্ট্রাল কমান্ড নিয়ে এসে সে একটা সিস্টেমকে অ্যাটাক করে। আর ওয়ার্ম হচ্ছে it is dropped into a system and then it gets activated and then it tries to do these malicious jobs, malicious action. এর ফলে যেটা হয় ডেটা লস হতে পারে, বিজনেস অপারেশন থেমে যেতে পারে, এবং নট অনলি দ্যাট, এই যে ম্যালিশিয়াস সফটওয়্যার দে ক্যান রেপ্লিকেট অ্যান্ড দে ক্যান অলসো মুভ টু আদার মেশিনস। হয়তো ওই পার্টিকুলার এটা ইমেলের মধ্যে আপনার অ্যাড্রেস বুক ব্যবহার করে চলে গেল, বা ইভেন একটা নেটওয়ার্কে ঢুকলে সব ওই নেটওয়ার্কের যারা পার্টিসিপেন্টস বা যারা ইউজার্স তাদের কাছে চলে যেতে পারে। এগুলো যেটা করতে পারে যে আপনার ইট ক্যান রিয়েলি যারা থ্রেট অ্যাক্টর বলি আমরা, অ্যাটাকার যারা, তাদেরকে একটা সিস্টেমের কন্ট্রোল দিয়ে দিতে পারে, এবং সেটাকে করতে পারে কি যে তারা ডেটা এখান থেকে চুরি করে নিয়ে চলতে পারে। আমরা ট্রোজান হর্সের নাম কি শুনেছেন? ট্রোজান হর্স আরেক ধরনের, যে এটা আপনার আননোটিস ঢুকে ইট উইল ওপেন আপ এ টানেল from your computer to the attacker's computer, and then they will be able to deliver some other malicious programs or steal your data. So স্যার যে একটা মুভি ছিল, ওই মুভিটার মধ্যে একটা ঘোড়াটা তৈরি করে কিছু ইনফিলট্রেশন করা হয়েছিল একটা রাজ্যে, ওইটার নামে এই ভাইরাসটা করা হয়েছে। খুবই সামঞ্জস্যপূর্ণ আর কি। না, ট্রোজান হর্সের কাহিনীটা আসছে যে গ্রিক মিথোলজি। হ্যাঁ, গ্রিক মিথোলজি, ওখান থেকে ট্রয়েও এটা দেখে। হ্যাঁ। আচ্ছা, রিসেন্ট যে ঝামেলাগুলো হচ্ছে আপনার ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যালওয়্যার দুইটারই কনটেক্সটে যা আমরা ই করতে পারি, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু স্ক্যাম ইন্ডাস্ট্রি অত্যন্ত, আমি জানি না শুনতে শুনেছেন কিনা, স্ক্যাম ইন্ডাস্ট্রি কিন্তু অত্যন্ত মানে লাভজনক হিসাবে মাথা তুলছে। এরা করে কি বেসিক্যালি বিভিন্ন জায়গায় ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে, বিভিন্ন নাম্বারে ফোন করে। হ্যাঁ, ইদানিং এটা খুব আসে, আমার ফোনেও কয়েকদিন আসছে, জব দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তারপর মনে করেন বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে আপনার কম্পিউটারে কোনো একটা ম্যালওয়্যার ঢুকেছে। যেমন আমার বহু আগে, আমি বলছি 2013-14তেই বাংলাদেশের থেকে এগুলো করার চেষ্টা করা হয়েছে। আমার একটা স্টুডেন্ট, সে পার্ট টাইম এখানে কাজ করতে না, পরে আমি বললাম যে দিস ইজ আনএথিক্যাল, ছেড়ে দাও। সে যেটা বললো যে তারা ক্যানেডিয়ান
কিছু হ্যাঁ। যারা একটু কম পড়াশোনা কম বুঝে বা টেকনোলজিক্যালি এরকম কম লোকজনকে savvy। তারা এই করে বলে যে তোমার কম্পিউটারে পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল আছে, ক্যানাডিয়ান মাউন্ট পুলিশ এটা ই করবে, আমরা তোমাকে হেল্প করবে এটা রিমুভ করতে, সো গিভ আস দি অ্যাক্সেস। তো এই অ্যাক্সেস দিলে সে করে কি তখন তো সে বিভিন্ন তার কম্পিউটারে ইউজফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করে অথবা টাকা দাবি করে বা এবং অনেক জায়গায় এরকম ইন্ডিয়ান স্ক্যামাররা যেটা করতেছে এখন সেটা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় হয়তো মেইলেই পাঠায় যে ফ্রি কি বলে সার্ভিস দেবে এসে কম্পিউটার কারেক্ট করার জন্য বা ভেতরে কোনো ভাইরাস আছে কিনা, এবং অথেন্টিক কি বলে প্রতিষ্ঠান যারা সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান তাদের নাম ব্যবহার করছে হয়তো বা একটা স্পেলিং মিস্টেক দিয়ে, বাটা ডাটার মতো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এইগুলো দিয়ে তারা ফোনই সার্ভার তৈরি করছে, ওই সার্ভারে গেলে দে আর টেকিং কন্ট্রোল অর দে আর স্টিলিং ইয়োর ব্যাংক ডেটা অর মানি ট্রান্সফারের জন্য বাধ্য করছে। এইখানে একেবারে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা মেইন, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে যে ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে এসে আপনার সিস্টেমে ঢুকে গেল। তো এই জিনিসগুলোকে আমরা আগে থেকে রিয়েলাইজ করা এবং এটাকে ঠেকানোর ব্যবস্থা রাখা, এটা হচ্ছে আমাদের জরুরি। আচ্ছা, থার্ড পার্টি ইন্টিগ্রেশন এটা হচ্ছে মূলত আর কিছুই না, যে মনে করেন আপনি আপনার সিস্টেমের ভালোভাবে কাজ করার জন্য আপনাকে আরেকটা এন্টিটির হেল্প নিতে হয়, এগুলোকে আমরা বলি হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেশন, যে অন্য আরেকটা কর্পোরেশনের সফটওয়্যার, অন্য আরেকটা কোম্পানির সফটওয়্যার, এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করবো, যেমন মনে করেন আমরা অনেক সময় যে জিনিসটা হয় যে একটা পার্টিকুলার এয়ারলাইনে আপনি একটা অ্যাপ ডাউনলোড করছেন, হ্যাঁ, সেই অ্যাপটা একটা পার্টিকুলার মনে করেন আপনি এয়ারলাইন টিকেটসের জন্য পেমেন্ট দেবেন, তো আপনি ইউ আর ইউজিং সাম কাইন্ড অফ অ্যাপ হুইচ ইজ নট ইয়োর অরিজিনাল অ্যাপ, এটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ। তো এই কারণে আমরা ওই যে গুগল প্লে স্টোর বা স্যামসাং এর গ্যালাক্সি প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে নিষেধ করা হয় এই কারণে যে কোনো ধরনের এই ধরনের অ্যাপ বা এপিআই যেটাই বলেন এগুলো কিন্তু দে ক্যান ইন্ট্রোডিউস vulnerability to your system. So এই জিনিসগুলোকে ব্যবহার করে তারা unauthorized access নিতে পারে। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মানে ওই অ্যাপেই আমরা এপিআই বলি নর্মালি, সেইখানে কি হয় যে যখন অন্য সিস্টেমের সাথে আপনি মনে করেন আপনি কোনো কি বলবো যে একটা অথেন্টিকেশনের জন্য আপনার অন্য আরেকটা সিস্টেম, একজন ক্লায়েন্ট হয়তো তার তথ্য দিচ্ছে, অথেন্টিকেশনের জন্য আপনাকে অন্য একটা কোম্পানির অ্যাপ ব্যবহার করতে হচ্ছে। এই যে বিশেষ করে এয়ারলাইন টিকিট, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, যেগুলো প্রচুর এয়ারলাইন তাদের ইসের জন্য হয়তো একটা সেন্ট্রাল সার্ভার বা গেব্রিয়েল বলে একটা বোধহয় সার্ভার আছে, সেই ইটালি বা ওইদিকে এভিয়েশন ইন্ডাস্ট্রি ওরা বহু আগে থেকে ব্যবহার করছে। তো এইগুলোর সাথে কানেক্ট করতে যখন আপনি এই ধরনের ফ্লড অ্যাপ ব্যবহার করছেন, দেন it becomes a real threat, or it's a chance for those flawed APIs to access your system. Compliance এবং regulatory risk, এটা হচ্ছে it has to do with আপনি একটা পার্টিকুলার কান্ট্রিতে আছেন, সেই কান্ট্রির যে নিয়মগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো না পালন করলে যেটা হতে পারে যে আপনার ওই ল এনফোর্সমেন্ট অথবা লিগ্যাল অথরিটি বা গভর্নমেন্ট থেকে এক ধরনের পেনাল্টি হতে পারে। তো সেগুলোকে জিডিপিআর হচ্ছে জেনারেল ডেটা প্রোটেকশন রিকোয়ারমেন্ট আমেরিকান, হিপা হচ্ছে হেলথ ইনফরমেশন প্রোটেকশন সামথিং, এটা আমার এটাও, সক্স হচ্ছে আরেকটা আমেরিকান এগ্রিমেন্ট বা সরি একটা রেগুলেশন, যে রেগুলেশনগুলো কনজিউমার ডেটা প্রোটেকশনের ক্ষেত্রে কাজ করে, এবং এগুলো হচ্ছে আসলে আমাদের পলিসি লেভেল কি বলবো সেফগার্ড, যেগুলো আমাদের ফলো করা উচিত যখন আপনি একটা পার্টিকুলার
বাংলাদেশের কনটেক্সটে কি ব্যবহার করে আমি শিওর না, আমার মনে হয় এটা নিয়ে আপনি একটা অ্যাসাইনমেন্ট করতে পারেন। এই ধরনের যে সাইবার সিকিউরিটি স্ট্যাটাস আপনার অর্গানাইজেশনের কনটেক্সটে নাম না নিয়ে, যে হয়তো আপনি দেখলেন যে এই ধরনের সিকিউরিটি পলিসি স্টেটমেন্ট আছে কিনা, পলিসি প্রভিশনগুলো আছে কিনা, আদার দেন বাকিগুলো যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা ফিজিক্যাল রিসোর্সের প্রোটেকশন বা ওই অ্যাক্সেস কন্ট্রোল এগুলো নিয়ে আমরা কথা বলি, এইগুলো হচ্ছে পলিসি লেভেলে। তো সেই জিনিসটা আপনারা আপনি একটা অ্যাসাইনমেন্ট করতে পারেন। আমি তো ওইটা চিন্তা করছিলাম যে হয়তো সামনের সপ্তাহে কথা আপনি এখন থেকে চিন্তা করতে পারেন। আচ্ছা, অডিটিং চ্যালেঞ্জেস, এই যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে যে উইক সিকিউরিটি কন্ট্রোলস এগুলো যে আছে, এগুলো আপনি আবিষ্কার করবেন কীভাবে? যে আপনি যদি রেগুলার মনিটর না করেন যে সিকিউরিটি ভালনারেবিলিটিসগুলো, কমপ্লায়েন্স ইস্যুগুলো, এবং আগে হঠাৎ করে আপনার আপনি নোটিস করেননি কিন্তু অনেক অ্যাক্সেস হয়ে গেছে আপনার ইস্যুর ভিতরে, এই ব্যাপারগুলো যদি আপনার নলেজে না থাকে তাহলে এগুলোকে আমরা বলছিল অডিটিং চ্যালেঞ্জ। যে আপনি একটা সিকিউরিটি অডিট রেগুলার করতে হবে, যেটার মাধ্যমে ইউ ক্যান ফাইন্ড আউট যে হোয়াটস গোয়িং অন, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের ভিতরে কতগুলো ব্রিচ হয়েছে বা কোনো অ্যাক্সেসের চেষ্টা করা হয়েছে কিনা, এই জিনিসগুলো। যেমন কালকে আমি কোথায় দেখলাম মার্জরি টেইলর গ্রিনের নাম জানেন কিনা জানি না, এই হচ্ছে ট্রাম্পের খুব কী বলবো অত্যন্ত রাইট উইং কনজারভেটিভ সাপোর্টার। সে ইভেন ইমিগ্রেন্টদের উপর প্রচণ্ড খ্যাপা। সে বলেছিল গাজায় নিউক্লিয়ার বম ফেলে দেওয়া, এগুলো নিয়ে কথা বলছে। তো তার জর্জিয়া অথবা কোথায় কোথায় সে অরিজিনালি সেইখানে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের একটা প্রক্রিয়া আছে, সেইখানে তার ভোটার রেজিস্ট্রেশন মুছে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এটা কয়েকদিন 2-3 দিন আগের খবর আর কি। তো এই যে এইগুলোর কথা আমরা কিন্তু বলছি যে এই জিনিসগুলো কেমনে ধরা পড়ছে এই অডিটিং এর মাধ্যমে, যে ও আছে এরকম একটা খুব সাকসেসফুল হয় নাই কিন্তু সিস্টেমের মধ্যে দিয়ে এটা করা যেত, এবং যারা সাইবার সিকিউরিটি ফার্ম তারা এটা অডিট করে ফেলছে। আচ্ছা, এই ডেটা ব্রিচের জন্য আরেকটা কাহিনী আমার মনে পড়লো যে পেগাসাস এয়ারলাইন্স একটা তাদের এই পলিসি প্রবলেম ছিল। তারা যেটা করেছে যে তাদের সেন্সিটিভ, তাদের দেখা গেছে যদিও ওটাতে কোনো ড্যামেজ হয়নি কিন্তু একটা সাইবার সিকিউরিটি ফার্ম আবিষ্কার করলো যে তাদের কাস্টমারদের সেন্সিটিভ ডেটা অনলাইনে দেখা যাচ্ছে। তখন এটা তারা তাড়াতাড়ি জানানো, এই জানানোর ফলে এটা খুব সম্ভব আমার মনে হয় টার্কির কোনো এয়ারলাইন তাদেরকে ওই গভর্নমেন্টের একটা পেনাল্টির মুখোমুখি হতে হয়েছে এটার জন্য। ওইটা হচ্ছে যে পলিসি বা কমপ্লায়েন্স রেগুলেটরি ইস্যুস। তার মানে কি আপনি ফিজিক্যাল হার্ম তো হচ্ছেই, আপনার বিজনেস লস হচ্ছে, টাকা লস হচ্ছে, প্লাস আপনি ইউ গেট এ পেনাল্টি ফ্রম দ্য গভর্নমেন্ট ফর নট safeguarding the data of your users. তারপরে হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি। ফিজিক্যাল সিকিউরিটি গুলো কিরকম যে anyone can physically connect to your system and then you can steal things. এখানে মজার ব্যাপার হচ্ছে এইটাকেও কাইন্ড অফ আমরা মনে করেন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার অর্গানাইজেশনে someone came in and they had প্রত্যেকটা অর্গানাইজেশনে আমার মনে হয় নেটওয়ার্কিং কিন্তু জানি যে কোনো অর্গানাইজেশনের বিভিন্ন ফ্লোরে নেটওয়ার্কিং ক্লজেট বলে একটা জিনিস থাকে, যেখানে নেটওয়ার্ক কেবল, বিভিন্ন ধরনের সুইচ বা রাউটিং এর যে কি বলে ডিভাইসগুলো এগুলো রাখা থাকে। ওইখানে যদি কেউ ঢুকে ফিজিক্যাল অ্যাক্সেস ওই লাইনের ভিতরে নিয়ে নিতে পারে, এইটাকে আমরা বলবো হচ্ছে আনঅথরাইজড ফিজিক্যাল অ্যাক্সেস। এইটার একটা কাহিনী আমার মনে পড়ছে, অ্যারন শোর্স নামে একজন
হ্যাকার সে আই গেস 2013-এ সে এমআইটি অথবা খুব সম্ভব এমআইটি অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা নেটওয়ার্কিং ক্লজেটে ঢুকে এই ছেলেটা 23 ইয়ার্স লাইব্রেরির বইগুলো সব মানে লাইব্রেরি বই না, ওর ইলেকট্রনিক জার্নালের অ্যাক্সেস আছে। মনে করেন ইলেকট্রনিক জার্নালগুলো আপনার জানেন তাই না, যে স্প্রিজার, তারপরে এলসেভিয়ার, ওয়াইলি, এরা একটা পে ওয়ালের পিছনে থাকে, রাইট? পে ওয়াল মানে হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু পে সার্টেন অ্যামাউন্ট উইচ ইজ আউটরেজিয়াসলি হাই। একটা আর্টিকেল ডাউনলোড করতে গেলে আপনাকে $33 বা এরকম দিতে হয়। তো আপনি যদি মনে করেন অনেকগুলো ডাউনলোড করতে চান, মানে থার্ড ওয়ার্ল্ডের রিসার্চারদের জন্য শেষ। তো সেই কারণে তার ইন্টেন্টটা ছিল নোবেল কাইন্ড অফ, সে ওখানে গিয়ে ওই সরাসরি ইউনিভার্সিটির অ্যাক্সেসটা নেওয়ার জন্য ওই ক্লজেটে গিয়ে, নেটওয়ার্কিং ক্লজেটে গিয়ে তার ল্যাপটপ দিয়ে ফিজিক্যালি সে কানেক্ট করেছিল ইউনিভার্সিটির সার্ভার। ওইখান দিয়ে সে প্রায় 2.5 লাখ এরকম আর্টিকেল ডাউনলোড করেছিল, যেগুলো সে ফ্রি অনলাইনে বিলিয়ে দিবে এই জন্য। বাট ওরা তো যে তাদের সিকিউরিটি খুব ভালো ছিল, দে ডিটেক্টেড, এবং তারা যেটা করেছে তার ওই ল্যাপটপ না সরিয়ে ল্যাপটপের ভিতরে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে যেটা তার অ্যাক্সেস লোকেশন অ্যাক্সেস এটা দেখাচ্ছে। তখন সে যখন নিতে এসছে তখন দেই কন্ট্যাক্ট। তো তারপরে সে এটার জন্য সরি বলে সে সব ফেরত দিয়েছে। বাট হোয়াট হ্যাপেন, এফবিআই এটাকে পার্সু করে তার বিরুদ্ধে $1 মিলিয়ন, 35 বছরের জেল, এই জিনিসটা সামনে নিয়ে এসছে। বিচারাধীন অবস্থায় সে তখন হয়ে মানে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে আত্মহত্যা করে। অ্যান্ড্রু শোয়ার্টজ অত্যন্ত মেধাবী হ্যাকার ছিল। তো এইটা কাইন্ড অফ একটা মিক্সড ইনসিডেন্ট, মানে ডেটা ব্রিচের ঘটনা, ফিজিক্যাল অ্যাক্সেসের ঘটনা, বাট হিজ ইন্টেন্ট ওয়াজ নোবেল। সে মানে ফ্রি ইগুলো দিতে চেয়েছে, এবং এটাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মাইন্ড করেনি, সেগুলো অনলাইনে দেয়নি, সেগুলো ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু এফবিআই পার্সুট এবং তাকে এই যে থ্রেটের কারণে সে দেখলো যে 23 বছর বয়স, যদি 35 বছরের জেল পায় তাহলে তো হি উইল বি, when he is out he will be almost closer to মানে এত এজেড হয়ে যায় 57-58 years এরকম। তো সে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে হি কমিটেড সুইসাইড। তো এই ব্যাপারগুলো ঘটে। আচ্ছা, এনভায়রনমেন্টাল থ্রেটস যেটা আমরা বলছিলাম, যে ন্যাচারাল ডিজাস্টার অথবা বিভিন্ন ফায়ার, যেটা আমরা বাংলাদেশে বলা হচ্ছে যে যদি এটা intentional shutdown of the internet, কিন্তু বলা হচ্ছে যে এই কারণে এটা হয়েছে, বাট দ্যাট মে হ্যাপেন ডেফিনেটলি। তো এই জিনিসগুলো ফিজিক্যালি ড্যামেজ করতে পারে ইনফ্রাস্ট্রাকচার, এবং ফলে ডেফিনেটলি ডেটা লস এবং এক্সটেন্ডেড ডাউন টাইম আমি বুঝি না, যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভার ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এই লেন্থ অফ টাইমটাকে আমরা বুঝি ডাউন টাইম। প্যাচ ম্যানেজমেন্ট অ্যান্ড সফটওয়্যার আপডেট, এটাও একটা মজার কাহিনী। কয়েকদিন আগে হলো না আপনার এই যে মাইক্রোসফট ক্লাউড কি নাম, ক্লাউড ওয়েব না নামে একটা সফটওয়্যার আপডেট আসি নাই দেখে lots of airline companies, they had to stall their operation. কয়েকদিন আগে ঘটনা হলো না, এইটাই হলো যে প্যাচ ভালনারেবিলিটি। যখনই প্যাচ বলতে বোঝাই আমরা যে কোন একটা সিস্টেমে বাগ তৈরি হচ্ছে, সেই বাগটাকে রেকটিফাই করার জন্য আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম যখন ওই ডেভেলপার যারা এই পুরো সফটওয়্যারটা তৈরি করেছে তারা যখন প্রোভাইড করে, সেটাকে আমরা বলি প্যাচ। এবং এইটা ইট ক্যান বি অলসো ভালনারেবল, ইট ক্যান মেক ইট, এই আপডেটগুলো যে আমরা সিস্টেমেটিক আপডেট দিয়ে নেই, ট্রাস্টেড অথরিটি থেকে যদি না হয়, এই প্যাচের থ্রুতে আপনার ফ্লড প্যাচ আসতে পারে, আবার এটা থ্রুতে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা আমাদের খেয়াল রাখা উচিত। আর কম্পেয়ারেবিলিটি ইস্যু হচ্ছে যে কোন ধরনের টেস্ট
টেস্ট ছাড়া যে আপনি একটা পার্টিকুলার প্যাচ তৈরি করেছেন যে কোনো একটা কোম্পানি, কিন্তু কোনো ধরনের টেস্ট করা ছাড়া সিস্টেমের রিসোর্স বা সিস্টেম এটাকে আদৌ মেনটেন করতে পারবে কিনা, হ্যান্ডেল করতে পারবে কিনা সেটা না বুঝেই যখন আপনি দিয়ে দেন, then it may cause instability and disruptions, মানে আপনার সিস্টেম ডাউন হয়ে যেতে পারে, সিস্টেম স্লো হয়ে যেতে পারে। এই ঝামেলাগুলোকে আমরা বলছি হলো কম্প্যাটিবিলিটি ইস্যুস। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট, আমরা এটা করি আজকে শেষ করে দেব। ডেটা রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি। আমার যদি প্রিপেয়ারনেস না থাকে, যেটা যে আমাদের বিআরটি এর ক্ষেত্রে হয়েছে, যে কোনো ধরনের প্রত্যেকটা সিস্টেমের একটা রিকভারি প্ল্যান রাখা উচিত, যে যদি সিস্টেমের একটা পার্ট ডাউন হয়ে যায়, দেন ইউ ক্যান ব্রিং আপ দি আদার ওয়ান অর ইউ ক্যান ব্রিং আপ দি ব্যাকআপ। এই ব্যাপারগুলোকে আমরা বলছি হলো রিকভারি প্ল্যান। এই প্রিপেয়ারনেস যদি না থাকে, যে কোনো সিকিউরিটি ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা উইল লুজ ডেটা, ইট উইল কজ আস টু stop for এমন একটা সময় পর্যন্ত আপনাকে হয়ে থাকতে হবে যে এই যে যেমন আমি বিআরটিতে ফোন করে আমি এখনো তাদের সিস্টেম অনলাইনে আসি। সো এই যে গভর্নমেন্ট কত রেভিনিউ তো হচ্ছে, কারণ আমরা যে এআইটি দেই, এই রেভিনিউ থেকে গভর্নমেন্ট হচ্ছে বঞ্চিত হচ্ছে। তো এই জিনিসগুলো ঝামেলা তৈরি। তারপরে আরেকটা যেটা হতে পারে, ডেটা ব্যাকআপ ইস্যু। আমাদের যদি পুয়ার ব্যাকআপ থাকে, বাট ব্যাকআপ না থাকলে একেবারে খুবই ডেঞ্জারাস ব্যাপার। আর পুয়ার ব্যাকআপ মানে হচ্ছে যে আপনি রেগুলার ব্যাকআপ নিচ্ছেন না, অথবা ব্যাকআপ যখন নিচ্ছেন সেটার কোনো স্ট্রাকচার প্ল্যান নাই, সিকোয়েন্স নাই। তো তখন যখন আপনার সিস্টেম ডাউন হয়ে যাচ্ছে, তখন আপনি উইল হ্যাভ করাপ্টেড ডেটা। তো এবং তখন সিস্টেমকে রেস্টোর করতে আপনার যথেষ্ট পরিমাণ কষ্ট হবে। এই জিনিসগুলো হচ্ছে ডেটা ব্যাকআপ ফল্টের কারণে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে এই সলিউশনসগুলো নিয়ে কথা বলব। এই হচ্ছে মোটামুটি ইস্যুস যেগুলো আপনার দ্যাট ক্যান রিয়েলি হ্যাম্পার। একটা স্লাইডে না, যে একটা স্লাইডে আছে, একটা স্লাইডে আছে। আমি এটা কিন্তু পোর্টালে আপলোড দিয়েছি, আমি করতে মেসেজ দেখে দেখছি।